সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মুশফিকুর রহমান সোহাগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন কৃষক বাবার এই সন্তান। ৫ আগস্ট বাংলাদেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনও বগুড়াতে নারকীয়তা চালায় পুলিশ। বেলা 11:30টার দিকে ছাত্রদের দিকে মুহুর্মুহু গুলি করা হয়। প্রায় ২৫০ গুলি লাগে সোহাগের শরীরে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন সোহাগ। আজ এসেছেন স্মৃতিময় সেই সব দিনগুলোর কথা তুলে ধরতে। সোহাগ, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমি। রুমি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার বগুড়ার ছেলে মুশফিকুর রহমান সোহাগের উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে নেব। কৃষিপ্রধান বগুড়ার শিবগঞ্জের ছেলে মুশফিকুর রহমান সোহাগ ছোটবেলা থেকেই একটু নরম স্বভাবের, আচরণে মোলায়েম আর কণ্ঠে বিনয়। সোহাগের পারিবারিক শিক্ষা। কৃষক দম্পতি আব্দুল মতিন ও মকসেদা বেগমের একমাত্র ছেলে সোহাগ। তার ছোট একটি বোন রয়েছে। সোহাগের শৈশব কেটেছে শিবগঞ্জের রায়নগরে। গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠ, খাল, বিল আর উন্মুক্ত পরিবেশে কখন যে সময় গড়িয়ে গেছে টেরই পায়নি সোহাগ। এভাবে একদিন মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করে 2015-16 সেশনে ভর্তি হন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ইংরেজি বিভাগে। কলেজ জীবনে নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়লে সমাজ এবং রাষ্ট্রের প্রতি অসম্ভব দায়বোধ সৃষ্টি হয় মনের ভেতর। বাড়ে রাজনীতি সচেতনতা। বিভিন্ন সময় শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কলেজের নানা আন্দোলনেও নিজেকে সম্পৃক্ত করেন সোহাগ। মধ্য জুলাইয়ে ঢাকার কোটা সংস্কার আন্দোলনের ঢেউ লাগে নিজ কলেজ ক্যাম্পাসেও। সহপাঠীদের সঙ্গে সোহাগ নেমে আসেন রাজপথে। দিন দিন পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। বাড়তে থাকে জনস্রোত। উত্তাল তরঙ্গের মতো ছড়িয়ে পড়া সেই জনস্রোত থামিয়ে দিতে সামনে দাঁড়ায় খুনি হাসিনার পুলিশ বাহিনী। প্রতিদিনই বগুড়ার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর গুলি চালায় বর্বর পুলিশ। তাদের গুলি কেড়ে নিতে থাকে তরতাজা প্রাণ। আহত হতে থাকে শত শত শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ। 4 আগস্ট বগুড়া সাতমাথায় সোহাগকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরদিন 5 আগস্ট সারা দেশে বিপুল জনস্রোত। খোঁড়া পা নিয়ে সোহাগ সেই স্রোতের মধ্যে একাকার হয়ে যান। প্রতিরোধের মুখে বিদায় ঘণ্টা বাজছে খুনি হাসিনার। গণভবনে হাসিনার পালিত বাহিনী ধরাশয়ী। ঠিক তখনও বগুড়াতে নারকীয়তা চালিয়ে যাচ্ছে অসভ্য বর্বর পুলিশ বাহিনী। বেলা 11:30টার দিকে ওই জনস্রোতেই মুহুর্মুহু গুলি চালায় পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে প্রায় 250 ছড়রা গুলিতে মারাত্মক আহত হন মুশফিকুর রহমান সোহাগ। সেই থেকে এখনো তার চিকিৎসা চলছে। সোহাগ জানে না আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা সে, নাকি আমৃত্যু শরীরে বয়ে বেড়াতে হবে হাসিনার ফ্যাসিবাদের এই নির্মম বুলেট। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। মুশফিকুর রহমান সোহাগ, 5 আগস্ট আপনার সঙ্গে কি ঘটেছিল বগুড়ায়? সেদিনও কেন পুলিশ এমন মারমুখী ছিল? আমি শুরু থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া রাজপথে অংশগ্রহণ করেছিলাম। 5 আগস্টের পূর্বেই পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগের পেটুয়া বাহিনী আমাদের মিছিলে বহুদিন হামলা করেছে। আমাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছে। 5 আগস্ট আমরা সকাল থেকেই বগুড়াতে আমরা জমায়েত হই। আমি মিছিলের সামনে কাতারে ছিলাম। বাসা থেকে আমরা কয়েকজন বন্ধু এসেছিলাম। তারা আমাকে সবসময় সামনে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি তাদেরকে বলেছিলাম, যদি আমি মরে যাই আমার লাশটা আমার পরিবারে ফেরত দিবা তোমরা।
তবুও আমি সামনে যেতে চাই। কেন মৃত্যুর কথা আসলো কেন? অনেক ভয়াবহ ছিল, পুলিশের এলোপাতাড়ি গুলি ছিল, তবুও আমি সামনে গিয়েছিলাম। এক পর্যায়ে আন্দোলনরত অবস্থায় পুলিশ হঠাৎ করে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে দেয় এবং কিছু বুঝে উঠতে না পেরেই আমি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে মানে পড়ি। আপনারা কতজন ছিলেন ওই জায়গায় ওখানে আন্দোলনে? শত শত আন্দোলনরত আমার বন্ধুরা ছিল, সহযোদ্ধা ভাইরা ছিল। এক পর্যায়ে আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমি অজ্ঞান হয়ে পড়ি। আমি অজ্ঞান হওয়ার পূর্বে আমি আমার যে কজন বন্ধু এসেছিল আমার এলাকা থেকে, তাদের মধ্যে আমি একজনকে সৌভাগ্যক্রমে ফোন দেওয়ার সুযোগ পাই যে আমি এরকম গুলিবিদ্ধ হয়েছি, আমি এই জায়গায় বর্তমানে আছি। কোন জায়গায় পড়েছিল? আমি রাস্তায় জি পড়েছিল? আমি একদম যে আমাদের যে মানে সাতমাথা যে চত্বর রয়েছে সেই সাতমাথা চত্বরে পড়েছিলাম। তো ফোন দিয়ে তাকে বলেছিলাম, তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং একটা পর্যায়ে আমার তখন কি আপনার যে সহকর্মী বন্ধুরা যারা একসাথে মিছিলে গিয়েছিলেন তারা কি আপনার আশেপাশে আমার ছিল? আশেপাশে কেউ ছিল না। বা পুলিশ আপনাকে কি জি ঘিরে রেখেছিল কিনা রাস্তায় পড়ে থাকা আমি অবস্থায়? যখন গুলিবিদ্ধ হই, যখন গুলিবিদ্ধ হই তখন শুধু দেখতে পাই আমার মতো অনেক শত শত ভাইরা, তারা নির্বিচারে সবাই পড়ে আছে সেখানে। কতজন হতে পারে? তাও সেখানে 50-60 জনের মতো হয়ে যাবে। তো সেই সময় আমি জাস্ট কল দেওয়ার সুযোগ পেয়েছি এবং 1-1.5 মিনিটের মতো হয়তো আমার জ্ঞান ছিল, তারপরে আমি আর কিছু বলতে পারি না। এবং যখন জ্ঞান ফিরে দিকে আমি হসপিটালের ভিতরে শুয়ে আছি। আপনার কাছ থেকে শুনবো অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমি। সোহাগরা শান্তিপূর্ণভাবেই কিন্তু আন্দোলন করছিল বগুড়ার সাতমাথায় ওই দিন 5 আগস্ট, শেখ হাসিনা পতনের প্রায় দ্বার প্রান্তে সকাল 11টার দিকে। সোহাগের মুখ থেকে শুনলাম যে প্রায় 50-60 জনকে নির্বিচারে গুলি করে পুলিশ রাস্তায় ফেলে রেখেছে এবং তাদেরকে রেস্কিউ পর্যন্ত করা হয়নি, কিন্তু যেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বের মধ্যেই পড়ে। এটি আসলে কোন ধরনের অপরাধ? আপনার আইনের ভাষায় এটির ব্যাখ্যাটা কি? না, এটা কোনো ধরনের অপরাধ না, কারণ বাংলাদেশের যে সংবিধান রয়েছে তার 37 অনুচ্ছেদ অনুযায়ী যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেখানে আপনার বাংলাদেশের কোনো নাগরিক আপনার সমাবেশ বা মিছিল করার অধিকারটি ভোগ করতে পারে। সেক্ষেত্রে আপনার এই ধরনের মিছিল বা সমাবেশকে কোনো আইনের দ্বারা কোনো অপরাধ হিসেবে আপনার গণ্য করার সেভাবে সুযোগ নেই। দ্বিতীয় যেটা হলো যে নির্বিচারে গুলি করার যে বিষয়টি, পুলিশ কখন আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে সেটা পুলিশের যে রেগুলেশন রয়েছে আপনার 1943 সালের পুলিশ রেগুলেশন সেটার আপনার প্রবিধান আপনার 153তে আপনার ক্লিয়ারলি বলা রয়েছে কোন কোন ক্ষেত্রে পুলিশ গুলি করতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত আত্মরক্ষা এবং হলো আপনার সম্পত্তি রক্ষার জন্য আপনার সে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারে, এবং হলো আপনার বেআইনি সমাবেশ যদি আপনার ছত্রভঙ্গ করতে হয় সেখানে সেটা করতে পারে, এবং কোনো পরিস্থিতিতে গ্রেপ্তার করার জন্য আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি একটা মারলে একটা সরে বাকিটি সরে না স্যার, এই অজুহাতে আপনি নির্বিচারে আপনি গুলি করতে পারবেন না। অর্থাৎ আপনি আবু সাইদকে দেখেছেন, আবু সাইদ পুলিশের সামনে জাস্ট এইভাবে দাঁড়িয়েছিল, সে নিরস্ত্র অবস্থায় ছিল। তাকে আপনি যদি গ্রেপ্তার করতে হয় সেক্ষেত্রে তো আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আবু সাইদের হাতে একটা বাঁশের কঞ্চি ছিল, সেটা দিয়ে আপনি পুলিশকে আপনি আহত করার দূরত্বেও ছিলেন না, ততটুকু কাছে ছিলেন না। সেক্ষেত্রে আপনি এইভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার আপনি করতে পারেন না। বিশেষ করে আপনি যদি কোনো সমাবেশকে বা কোনো আপনার মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্রের যে ব্যবহারটা সেটা একদম এক্সট্রিম লেভেলে যখন যাবে, চরম পর্যায়ে যাবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন, তবে সেটা খুব কেয়ারফুলি আপনাকে করতে হবে। এর আগে বারবার আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে বা ম্যাজিস্ট্রেট থাকবে, তারা কিন্তু আপনার অ্যানাউন্সমেন্ট করবে যে আমরা এই করতে পারি, আপনারা যদি এটা থেকে বিরত না হন। সেক্ষেত্রে আপনি নির্বিচারে যেভাবে আমরা দেখলাম মিডিয়াগুলোতে আসছে, পরবর্তীতে আসছে এবং আমরা সোহাগের মুখ থেকে শুনলাম, সেটা কোনোভাবে আপনার আইন দ্বারা এটাকে কোনোভাবে সিদ্ধ করার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ রুমি। সোহাগ, এর আগেও তো আপনি পুলিশের হামলার শিকার হয়েছিলেন, কেন হয়েছিল, কেন আসলে সেখানে কারা হামলা করেছিল, কিভাবে সেই হামলাগুলো হয়েছিল? যে প্রতিদিন আন্দোলনে অংশগ্রহণ করার ফলে পুলিশের ছোড়া টিয়ার শেলের যে ধোঁয়া, এটা সহ্য করে আন্দোলন চালিয়ে যেতে হয়েছে আমাদেরকে। আমার একটা ঘটনা মনে পড়ে, 3রা আগস্ট বগুড়া জেলা স্কুলের সামনে আমরা মিছিল করতেছিলাম। সে সময় একটা পর্যায়ে পুলিশ এবং ছাত্রলীগের বাহিনীরা তারা আমাদের উপর অতর্কিত একটা হামলা করে। সে হামলার পরে আমি রাস্তায় পড়ে যাই, আমি আর সেখান থেকে দৌড়ে পালাতে পারিনি। না পালানোর ফলে তারা আমাকে বেধড়কভাবে পিটিয়ে আমার পাটায় অনেকটা জখম করে ফেলে। আমি 4ই আগস্ট বাসায় বিশ্রামে থাকি এবং 5ই আগস্ট আমি সেই খোঁড়া পা নেই আমার বন্ধুদের সাথে আবার আন্দোলনে অংশগ্রহণ করি এবং একটা পর্যায়ে সে গুলিবিদ্ধ হই। কতগুলো গুলি লেগেছিল? আমার শরীরে এখনো 220 প্লাস রয়েছে, ডাক্তারের ভাষ্যমতে যা কখনো বের করা সম্ভব নয়।
এটা আমি যতদিন বেঁচে থাকবো ডাক্তার ভাষ্য মতে এটা আমাকে সারা জীবনে বয়ে বেড়াতে হবে। আমি জানি না আমাদের এটা ফিউচার কী হবে, ডাক্তার যতই বলুক কিছু হবে না, কিন্তু মানসিকভাবে আমরা কোনো ভালো থাকতে পারছি না, কারণ শরীরের ভিতরে এতগুলো জিনিস তো বেঁচে থাকা যায় না। যখন আন্দোলন কথা মনে পড়ে তখন মনে হয় যে এই বিগত জালিম সরকার আমাদের এই বিপ্লব দমনে কতটা ভয়াবহ পৈশাচিক আক্রমণ চালিয়েছিল আমাদের উপর। চোখের সামনে লুটিয়ে পড়তে দেখেছি অনেক সহযোদ্ধা ভাইদেরকে। ঘুমাতে গেলে এখনও মুহুর্মুর গুলির শব্দ কানে এসে ভাসে, হয়তো আমরা ঘুমাতেও পারি না ঠিক মতো। আমি জানি না আমাদের আসলে ভবিষ্যৎটা কি এখন। মানে এতে কোনো যন্ত্রণা আছে, পেইন আছে? জি, এটা সবসময় যন্ত্রণা করে। আপনি মানে নর্মালি আমরা হাঁটাচলা করতে পারি না, হাঁটাচলা করলে পেইনটা শুরু হয়ে যায়। আবার পেটে আছে 1 থেকে 1.5 মতো, শুধু পেটটা সফট জায়গা হওয়ার কারণে, এবং আমাকে খুব ক্লোজ থেকে মারছে। আমাকে ডক্টর বলেছে যে আমরা যত রোগী দেখেছি সবগুলো রোগীর প্রায় মাংসপেশিতে আছে বুলেট, কিন্তু আপনারগুলোতে এত ডিপলি যাওয়ার কথা না। আপনাকে খুব ক্লোজ থেকে মেরেছে? আমি তাকে বললাম হ্যাঁ, আমাকে খুব ক্লোজ থেকে মেরেছে, সর্বোচ্চ আমাকে 12 থেকে 15 হাত দূর থেকে মেরেছে। তো যার কারণে আমার এই বুলেটগুলো একদম নাড়ি ভুঁড়ির ভিতর চলে গেছে ডক্টরের ভাষ্য মতে। তো ওনারা সম্ভবত একটা মেডিকেল বোর্ড গঠন করবে, আমি জানি না কি হবে। এর সাথে ছাত্রলীগ যুবলীগের ছিল এই হামলা? জি, এখানে পোশাকধারী পুলিশ এবং পোশাক ছাড়া অবশ্যই ছাত্রলীগ ছিল, তারাও হামলা করেছে আমাদের উপর। জি, আপনার কাছ থেকে শুনবো সোহাগ। অ্যাডভোকেট রুমি, পুলিশ একটি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ রাষ্ট্রীয় ফোর্স, কিন্তু ছাত্রলীগ যুবলীগ তো আসলে রাষ্ট্রীয় ফোর্স না। তারা কি এইভাবে কোনো আন্দোলন সংগ্রামে বা আন্দোলন বা মিছিলে হামলা করতে পারে কিনা পুলিশের সাথে? সেক্ষেত্রে পুলিশ কোন ধরনের ল ভায়োলেট করে থাকে এবং ছাত্রলীগ যুবলীগের আসলে অপরাধটি আইনের কোন ধারায় আপনি ফেলবেন? কোনো রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবে পুলিশের সাথে আপনার তারা ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন বা অন্য কেউই আপনার পুলিশের সাথে এভাবে অস্ত্রবাজি বা আপনার গুলি বা হামলা অংশগ্রহণ করতে পারেন না। এটা নৈতিকভাবেও পারেন না, আইনগতভাবে তো পারেনই না। আর পুলিশও এটাকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনার এই ধরনের কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সেখানে আমাদের প্রচলিত আইন যেটা রয়েছে 1860 সালের দণ্ডবিধিতে, আপনার যদি সেখানে কেউ নিহত হয় তাহলে 302 আসবে, কেউ আহত যদি হয়, গ্রিভিয়াস হার্ট যদি হয় সেক্ষেত্রে 326, 324 সিম্পল হার্ট হলে। তারপর এছাড়া দুষ্কর্মে যে সহযোগিতা পুলিশের সাথে আপনার ছাত্রলীগ যুবলীগ বা যারাই করুক না কেন, সেক্ষেত্রে আপনার 114 আসতে পারে, আপনার কমন হিসাবে সেকশন 34 আসতে পারে। এছাড়াও আপনি জানেন কিছুদিন আগে যেমন ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট যেটা 1973 রয়েছে, এটা কিছুদিন পূর্বে আপনার আইনের ভূতাপেক্ষা কার্যকারিতা দিয়ে আপনার হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024 হয়েছে। তো সেক্ষেত্রে আপনার সেখানেও আপনার কোনো ব্যক্তি যদি এই ধরনের কোনো মানবতা বিরোধী বা কোনো ধরনের অপরাধ করে থাকে সেক্ষেত্রে তাদেরকেও আইনের আওতায় আনা যাবে। এছাড়া আপনি কিছুদিন আগে আপনি জানেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের সন্ত্রাস বিরোধী যে আইন রয়েছে সেখানে আপনার সংগঠনকেও নিষিদ্ধ করার একটা সুযোগ রয়েছে। তো ছাত্রলীগ যুবলীগ আসলে সেখান থেকে তৎকালে আপনার পুলিশকে আলাদা করা যায়নি, কারণ বিগত আপনি প্রায় 16-17 বছর যে নিয়োগগুলো পুলিশের হয়েছে সেটা ছাত্রলীগ এবং যুবলীগ থেকেই দলীয় বিবেচনা হয়েছে। সুতরাং সেই পুলিশ আর ছাত্রলীগ আপনি কোনোভাবে তখন আলাদা করার সুযোগ ছিল না, যার কারণে পুলিশের আচরণটা আর ছাত্রলীগের আচরণ আপনি আলাদা করার সুযোগ ছিল না, মৌলিকত্ব ছিল। তো এটা আমাদের প্রচলিত আইন আপনার দণ্ডবিধিতে আপনার বিচারযোগ্য হতে পারে, এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট বা এটার যে আপনার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স যেটা হয়েছে, আপনি জানেন এখন সংসদ নেই, তাই রাষ্ট্রপতি এটাকে আপনার এই বিচার আওতায়নের জন্য একটা অর্ডিন্যান্স তৈরি করেছেন, সেখানেও আপনার আনা যেতে পারে। সোহাগ, কবে থেকে আপনি এই আন্দোলনকে যৌক্তিক ভাবা শুরু করলেন এবং আপনার এই আন্দোলনে যোগ দেওয়া উচিত? প্রথম থেকে বৈষম্যহীন বাংলাদেশ, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের একটা বাংলাদেশ দেখার জন্য, এবং পরবর্তীতে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের মানুষকে এই শরীরের দাসত্ব থেকে মুক্ত করার জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। গত 14 জুলাই যখন স্বৈরাচার শেখ হাসিনা আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকারীর নাতিপুতি বলে সম্বোধন করলো, তখন আমাদের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এবং আমার খুব মনে পড়ে তার পরের দিন, খুব সম্ভবত 15 জুলাই, ঢাবিতে আমাদের হাজারো ভাই বোনদের ওপর যখন ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করলো, তখন আমি বাসা থেকে আমি এবং আমার ছোট বোন নিউজ দেখতেছিলাম।
নিউজ যখন দেখতেছিলাম, আমার ছোট বোন ও অ্যাডমিশন পরীক্ষার্থী আমাকে বলল, ভাইয়া ওই মেয়েটা যদি আমি হইতাম তুমি কি বাসায় বসে থাকতাম? তখন আমার ভিতর একটা অনুপ্রেরণা কাজ করলো যে না, আমার বাসা থাকা আর উচিত নয়। আমি তার পরের দিন থেকেই কার্যতভাবে একদম মাঠে নামিয়ে পড়ি। 16 জুলাই থেকে। মানে ছোট বোনের জি প্রশ্নের কাছে আপনি আটকে গেলেন। জি, ছোট বোনের প্রশ্নের কাছে আটকে গেলাম। এরপর কি সিদ্ধান্ত নিলেন? এরপরে আমি 16 জুলাই থেকে প্রতিদিন, ওই সময় আমার আম্মু অসুস্থ ছিল, আম্মুকে শহীদ জিয়াউর মেডিকেল কলেজে ভর্তি রেখেছিলাম। আম্মুকে রেখে আমি আমাদের যে আন্দোলন যে স্পটটা, মূলত আমাদের আন্দোলন স্পটটা ছিল মূলত সাতমাথা কেন্দ্রিক। সাতমাথাতে আসতাম এবং ওখানেই আমরা অংশগ্রহণ করতাম। এবং আমাদের বগুড়াতে খুব ব্যাপক সংখ্যক ফিমেল স্টুডেন্টস, তাদের পার্টিসিপেশন ছিল। তাদের সাথে তাদের যে গার্জিয়ানরা অনেকটা আমাদের হেল্প করেছে। আমাদের যদি পানি লাগে তারা পানি দিয়েছে। সর্বাবস্থায় তাদের থেকে আমরা অনেকটা সাপোর্ট পেয়েছি, আমাদের যে ফিমেল স্টুডেন্টস এবং যারা গার্জিয়ান ছিল বগুড়াতে। আপনার গুলিবিদ্ধ হবার পরে কোথায় ট্রিটমেন্ট শুরু করলেন, কিভাবে? আমি যখন গুলিবিদ্ধ হই, আপনাকে বলেছি আমি গুলিবিদ্ধ হয়েছি দুপুরের দিকে, শরীরে হাসিনা পালানোর 11টার পর পর। জি, 11টার পর। তো সে সময়ে আমি যখন গুলিবিদ্ধ হই, তারপরে আমি 1-2 মিনিট ফোনে কথা বলার মতো সুযোগ পেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পরে আমি ঘটনা আর জানতে পারি না, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমাকে যখন গুলি লাগে আমি সর্বোচ্চ 10 হাত দৌড়াতে পেরেছিলাম, 10 থেকে 15 হাত দৌড়াতে পেরেছিলাম। দৌড়ে পালানোর পরে একটা দোকান ছিল ওখানে, ওই দোকানের পারে ওই ভাইকে বলছিলাম, ভাই আমাকে একটু বাসায় ফোন দেন, কারণ আমি সে সময় আমার আন্দোলন, আমার ফোন, আমার কলেজ আইডি কার্ড এবং মানিব্যাগ হারাই ফেলি, যার কারণে আমার কাছে কোনো ফোন ছিল না যে আমি ফোন দিব। তো আমি সেই ফোন থেকে আমি আমার বাবাকে খুব ভয় পাই, যার কারণে আমার ভাইকে ফোন দিই যে ভাই আমি এরকম গুলিবিদ্ধ হয়েছি, এবং আমার সাথে যে বন্ধু এসেছিলো তাকে ফোন দিই যে আমি এরকম গুলিবিদ্ধ হয়েছি। এটা বলার পরে আমি সেন্সলেস হয়ে যাই। তো একটা পর্যায়ে আমি যখন জ্ঞান ফেরার পর দেখি মেডিকেল কলেজে, সেটা বিকাল বেলা হবে। আর এর আগ পর্যন্ত নাকি আমাকে, আমি যেটা পরবর্তীতে শুনতে পেরেছি, যে আমাকে দু একটা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে জাস্ট ড্রেসিং করে পাঠানো দেওয়া হয়েছিল বা ফেলে রাখা হয়েছিল। নেওয়া হয়েছিল জানতে পেরেছিলেন? জি, পরবর্তী ডক্টরস ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল। এর টিএমএস, পরবর্তী টিএমএসএস এ নিয়ে যাওয়া হয়, টিএমএস ঠাঙ্গামারা। মানে তারা কি আপনার চিকিৎসা দেয়নি? না, ডক্টরস ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে তারা ড্রেসিং করে শহীদ জিয়াতে মানে রিফার করে দেয়। জি, যে আমাদের এখানে এটা রোগীর পসিবল না। তো একটা পর্যায়ে বিকাল দিকে আমাকে শহীদ জিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, এবং আমার যখন ব্লাড দেওয়া হয় তখন আমার জ্ঞান ফেরে। তো ব্লাড দেওয়ার সময় যখন জ্ঞানটা ফিরে আসলো, তখন দেখলাম একটা ভাঙচুর অবস্থা, মানে কি যেন ভাঙচুর করতে, শব্দ পাচ্ছিলাম আমরা। যখন এরকম সিচুয়েশন তখন, এবং সে সময় কোনো ডক্টর ছিল না, জাস্ট কয়েকজন ইন্টার্ন ডক্টর ছিল, কোনো সিনিয়র কোনো ডক্টর ছিল না। এবং না থাকাতে আমার ফ্যামিলি সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে বগুড়া টিএমএসএসে নিয়ে যাওয়ার জন্য, এবং সেখান থেকে আমাকে অ্যাম্বুলেন্স যুগে সাথে টিএমএসএসে নিয়ে যাওয়া হয়। এবং টিএমএসএসে সারা রাত আমাকে, যাই হোক, মোটামুটি তারা ভালো ট্রিটমেন্ট দিয়েছে। ট্রিটমেন্ট দেওয়ার পরে পরের দিন সকালে আমাকে জানানো হয় যে না, আমাদের এখানে পসিবল নয়, গুলি ওঠানো সম্ভব না, এবং আমার সিচুয়েশনে পরের দিন আরও খারাপ হয়ে যায়। আমাকে সেখান থেকে রিফার করে পরবর্তীতে আমি আবার বগুড়া ডক্টরস ক্লিনিকে আবার ভর্তি হয়েছে। 6 তারিখে, পরের দিন? হ্যাঁ, পরের দিন 6 তারিখে আমাকে দুপুরের নাগাদ আমাকে ওখান থেকে রিফার করা হয় টিএমএসএস মেডিকেল থেকে। রিফার করা হলে আমি আবার পরবর্তীতে ডক্টরস ক্লিনিকে আমাকে নিয়ে যাওয়া হয় একটা সার্জারি ডাক্তারের তত্ত্বাবধানে। আমাকে সেখানে সেই রাতেই আমাকে আবার অপারেশন করা হয়। অপারেশন করে আমার শরীর থেকে মোটামুটি 13-14টার মতো বুলেট বের করা সম্ভব হয়। বের করার পরে পরবর্তী দিন আমার অবস্থা প্রায় সেম থাকার অবস্থার কারণে একটা ডাক্তার দেখানো হয়। সেই ডাক্তারের তত্ত্বাবধানে বাকি 2-3 দিন চিকিৎসা নেওয়ার পরে পরবর্তী আমি ঢাকায় চলে আসি চিকিৎসার জন্য। ঢাকায় কোথায়? ঢাকা বিআরবিতে ডক্টর আব্বাস উদ্দিন স্যারের তত্ত্বাবধানে আমি চিকিৎসা নিয়েছিলাম। পরবর্তীতে আমি সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসা নিয়েছি, এবং বর্তমানে আমি পিজিতে চিকিৎসাধীন। মানে ডাক্তাররা কি বলেছেন? ডক্টররা বলেছে এই ছড়া বুলেটগুলো কখনো বের করা পসিবল না। জিনিসটা খুবই ছোট এটা, কারণ আমার শরীরে যখন 13টা বুলেট বের করছে তখন অনেক জায়গায় কেটেছে, প্রায় 20 জায়গা কাটার ফলে 13টা বুলেট পাওয়া গেছে। কারণ এটা কাটলেও খুঁজে পাওয়া যায় না, এক জায়গায় কাটলে নাকি অন্য জায়গায় চলে যায়, জিনিসটা গোল। এই জন্য এখন ডাক্তারের ভাষ্য মতে আল্লাহ যতদিন বেঁচে রাখবেন ততদিন এটা সহ্য করে যেতে হবে, এই পেনটা নিয়ে ব্যস্ত হবে। আমি এখন ঠিকমতো আমার যে বাম সাইড, আমার মূলত বাম সাইডে বেশি গুলি লেগেছে, আমার বাম সাইডে পুরোটা সেন্সলেসের মতো মনে হয়, মানে মনে হয় যে প্যারালাইজড এরকম মনে হয়, এবং পাটা এখনও ফালাতে পারি না স্বাভাবিকভাবে। এবং আমার কিছু জয়েন্টের ভিতরে গুলি থাকার কারণে ডক্টর অপারেশন করতে ভয় পাই, যে যদি এটা অপারেশন করতে যাই আমরা সেক্ষেত্রে একটা পঙ্গুত্ববরণ হতে পারে, যার কারণে তারা আমাকে অবজারভেশন রাখছে। জানি না ভবিষ্যতে কি হবে। মানে এখানে কি চিকিৎসকদের কোনো অসহযোগিতা মনে হয়েছে আপনার? না, তারা প্রপারলি ট্রিটমেন্ট করতেছে। প্রথম দিকে যেদিন আমি গুলিবিদ্ধ হয়েছি সেদিন মোটামুটি অনেক অবহেলার শিকার হয়েছি,
কিন্তু বর্তমানে যতগুলো ডক্টর দেখাইছি তারা ভালোভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু তাদের একটাই কথা যে এগুলো নাকি বাংলাদেশে মানে ট্রিটমেন্ট সম্ভব নয়। আপনার কি মনে হয় যে বা পরবর্তীতে উন্নত চিকিৎসা নেবার জন্য যেমন পিজিতে এসেছেন, জি। তখন কি বলেছে যে শুরুতে এগুলো যদি ভালো চিকিৎসা পাওয়া যেত গুলিগুলো সব বের করা সম্ভব না, হতো? এরকম কিছু বলেনি, কারণ যাদের হচ্ছে হাত দিলে ফিল করা যায় তাদেরই বের করা সম্ভব, কিন্তু আমারটা খুব কাছ থেকে আমাকে মেরেছে যেহেতু, এই জন্য আমার Deep এ চলে গেছে। একদম ডিপলি চলে গেছে। তো এই জন্য এত কেটে বের করা কখনোই পসিবল না, এটা ডক্টরের ভাষ্যমত। এখন আপনার পরিবারের বক্তব্য কি? আপনার পরিবারের সদস্যরা কি বলে? আমার পরিবার এই যে পিজিতে পাঠাইছে, ওনারা খুব চেষ্টা করতেছে সেটা যে কোনোভাবে। আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, তো আমার পরিবারের একটাই বক্তব্য, তারা খুব দ্রুতই হয়তো আমাকে বাইরের দেশে তারা নিজ উদ্যোগে হতে পাঠানোর চেষ্টা করবে। বের করা যাক বা না যাক, বাইরের দেশের কনসালটেন্টের সাথে কথা বললে একটা আমরা মেন্টাল একটা শান্তি পাবো, যে তারা কি বলে এটা আমাদের জানা জরুরি। আপনার পড়াশোনার কি অবস্থা? আমি সরকারি আজিজুল হক কলেজ থেকে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছি। এখন চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম, এরই মাঝে আমার লাইফে এই দুর্ঘটনা চলে আসলো। আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, আদৌ আমি আমার পড়াশোনার জীবনে ফিরতে পারবো কিনা জানি না সেটা। সেক্ষেত্রে জীবন নিয়ে কি কোনো হতাশা কাজ করে কিনা? অবশ্যই আমাদের মাঝে হতাশা আছে, তবে একটাই আশা যে আমরা যে জন্য রক্ত দিয়েছি সেই স্বাধীনতার সুফল যেন বাংলার প্রতি ঘরে ঘরে পৌঁছায়। যদি এটা পৌঁছায়, আমাদের ভিতরে হতাশা কাজ করলেও আমরা দেশের মানুষের জন্য যে কাজগুলো করেছি, দেশের মানুষের জন্য আমরা রক্ত দিয়েছি, শুধু আমি না, আমার হাজার 20-22 হাজার আহত ভাইরা রক্ত দিয়েছে, 1000+ শহীদ ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তারাও হয়তো শান্তি পাবে। তো আমরা চাই আমরা যে জন্য রক্ত দিয়েছি সেটা সুফল যেন সবাই পাই। যে আপনার কাছ থেকে শুনবো সোহাগ আবারও। অ্যাডভোকেট রুমি, শুনলেন সোহাগের টোটাল গুলিবিদ্ধ হবার পর চিকিৎসা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তার পারিবারিক তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে এবং শুরুতে কিন্তু তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ, যেটা মেডিকেল কলেজ যেটা বগুড়াতে, সেখানে কিন্তু তার প্রথমে চিকিৎসা দেওয়া হয়নি এবং দীর্ঘ প্রায় 8-9 ঘন্টা তিনি অজ্ঞান ছিলেন। এরপরে টিএমএসএস মেডিকেল কলেজে স্থানান্তর, সেখান থেকে আবারও আজিজুল হক কলেজ এবং ডক্টরস ক্লিনিক হয়ে এখন তিনি পিজিতে চিকিৎসা নিয়েছেন এবং তার শরীরে এখনও 1.5 শতাধিক গুলি রয়ে গেছে। আসলে এখানে কি রাষ্ট্রের কোনো দায় আছে কিনা, আইন কোনোভাবে রাষ্ট্রকে দায়বদ্ধ করে দেয় কিনা? এরকম অজস্র সোহাগরা কিন্তু শরীরে গুলি নিয়ে ঘুরছে এখনও, বুলেট, তাজা বুলেট। সেখানে দায়বদ্ধতা তো রয়েছে, যেমন আপনার তিনি প্রথমে আপনার যে হাসপাতালে গিয়েছেন সেটা সরকারি একটা হাসপাতাল, সেখানে যারা চাকরি করেন সেগুলা আপনার সরকারি চাকরিজীবী বা আপনার ডক্টর বলবো, সেখানে তাদের যে দায়িত্বে অবহেলা করলে অবহেলাজনিত কারণে মামলা হতে পারে, তিনি আইনগত প্রতিকার পেতে পারেন। রাষ্ট্রের তো কিছু দায়বদ্ধতা তাদের চিকিৎসা নিয়ে রয়েছে, যেহেতু যারা ছাত্র জনতা তাদের রক্তের উপর দিয়েই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং ফ্যাসিজম আপনার দূর হয়েছে। সেক্ষেত্রে যারা এখন আপনার দায়িত্বে রয়েছেন, আমি মনে করি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের যে আহত ভাইয়েরা রয়েছেন তাদের পাশে এবং নিহত যারা রয়েছেন তাদের পরিবারের পাশে আসার দায়িত্বটা, নৈতিক দায়বদ্ধতা তো রয়েছেই। এই জিনিসটা আপনার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে রাষ্ট্রকে আপনার দেখা উচিত। এটা আন্তরিকতা দিয়ে যদি দেখে রাষ্ট্র এটা, যারা দায়িত্বে রয়েছেন, তাহলে এটা সম্ভব। সোহাগদের এই রক্তর এক ধরনের মূল্যায়ন জি বা সম্মান করা হবে। জি, মূল্যায়ন তো অ্যাকচুয়ালি এই ঋণ তো আসলে মূল্যায়ন করা যায় না। হ্যাঁ, যায় না। সুতরাং রাষ্ট্র যে তাদের পাশে রয়েছে, রাষ্ট্র যে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, এই জিনিসটা নিশ্চিত করা উচিত। সোহাগ, আপনি এই যে আহত হলেন, দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন এবং আপনার সাথে তো নিশ্চয়ই এক ধরনের অন্যায় হয়েছে। রাষ্ট্রীয় ওই সময় যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল তাদের তত্ত্বাবধানে আপনার উপরে নিপীড়ন হয়েছে। আপনি কি কোনো মামলা করেছেন, কোনো অভিযোগ করেছেন কিনা? না, আমি এখন পর্যন্ত কোনো মামলা করিনি, তবে আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা সম্ভবত খুব 2 দিন আগে আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে আমার নাম উল্লেখ করে আমি সাক্ষী, সেই মামলাতে প্রধান সাক্ষী, সেই মামলাতে আমাকে সাক্ষী বানানো হয়েছে, কিন্তু আমি এই বিষয়ে কিছু জানি না। কিন্তু আমি পার্সোনালি আমি বাদী হয়ে কোনো মামলা করি না এখনো। আপনি কি এর বিচার চান কিনা? অবশ্যই। এবং আপনি মামলা করবার চিন্তা ভাবনা করছেন কিনা? অবশ্যই। আমি কেন, আমার যারা আহত ভাইরা আছে, যারা শহীদ হয়েছে, অবশ্যই সবারই উচিত মামলা করা এবং আমরা অবশ্যই এটা বিচার চাই। আমরা অবশ্যই সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু সংস্কার চাই, দেন আমরা নির্বাচন চাই। আপনার উপরে যে নিপীড়ন করেছে, ওই সময় পুলিশের যারা দায়িত্বরত ছিল, যারা গুলি করেছে, তাদের কাউকে কি চিনতে পেরেছেন? না, আমি কাউকে চিনতে পারিনি, কারণ সবারই হেলমেট মাথায় ছিল।
পুলিশ সবারই হেলমেট বাঁধা ছিল, যার কারণে আমি কাউকে চিনতে পারিনি। ছাত্রলীগ যুবলীগ কাউকে চিনতে পেরেছেন? না, কাউকে চিনতে পারিনি। তারা স্থানীয় কিনা তাও জানতে পারেননি? না, অবশ্যই তারা স্থানীয় ছাড়া তো বাড়িতে এসে কেউ আক্রমণ করবে না। ছাত্রলীগ পুলিশদের সহযোগী সংগঠন? অবশ্যই ছাত্রলীগ পুলিশদের সংগঠন। কেন মনে হয়েছে এরকম? তারা তো পুলিশদের সাথে এসে আমাদেরকে আক্রমণ করেছে। তারা তো, তাদের কোনো রাইটস নেই আমাদের আক্রমণ করা। তারাও এদেশের নাগরিক, আমরাও এদেশের নাগরিক। একটা নাগরিক হয়তো আরেকটা নাগরিককে মারতে পারে না, তো তারা তো ইল্লিগালি আমাদের উপর আক্রমণ করেছে। আমরা তো যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি, আমরা কোনো অস্ত্র নিয়ে মাঠে নেমেনি। আমরা সবাই নিরস্ত্র ছিলাম, কিন্তু তাদের হাতে কিন্তু লাঠি, সোটা, পিস্তল ছিল। তো তাদের তো এই রাইটস নেই। অবশ্যই আমরা এর বিচার চাই। আপনার যে চিকিৎসা, দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে, প্রায় 3.5 মাসের বেশি সময় ধরে চিকিৎসা চলছে, এই চিকিৎসার ব্যয় কিভাবে বহন হচ্ছে, বা আপনার কেউ আপনার সাথে যোগাযোগ করেছে কিনা, বা সমাজের কোনো পর্যায়ে বা রাষ্ট্রের কোনো পর্যায় থেকে আপনার পাশে কেউ দাঁড়িয়েছে কিনা, বা দাঁড়ালে কেমন পরিমাণে দাঁড়িয়েছে? সে সময় আমরা একটু আগেও বলেছি যে আমার আম্মু শয্যাশায়ী ছিলেন, যার কারণে তারা আমার চিকিৎসা চালাতে হিমশিম খেতে হয়েছে। তাদেরকে একটা পর্যায়ে আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা নিতে হয়েছে। তবে সেই সময়ে কিছু সংগঠন আমাকে সামান্য কিছু সহযোগিতা করেছিল। কারা কারা? উপজেলা বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, উপজেলা ইওনো মহোদয়, এইটুকু সহযোগিতা আমি পেয়েছি। আপনার বর্ণনা অনুযায়ী আপনার শরীরে এখনো 1.5 শতাধিক বুলেট রয়েছে। এটি একটি দীর্ঘ সময় ধরে ব্যয়বহুল চিকিৎসার বিষয়। আপনি বললেন যে দেশের বাইরে যেতে হবে, এই চিকিৎসকরা বলেছেন। চিকিৎসা ব্যয় শুরু থেকে ফ্যামিলি করেছে, কত টাকা গিয়েছে এটা আমি জানি না, কারণ আমার তো সে সময় জানার কথাও না। আপনি তো তখন তো আমি আহত, অসুস্থ, ওটা জানারও কথা না। তো মোটামুটি আব্বু ছিল ওখানে, আমার একটা ফুফাতো ভাই উনি ছিল, মূলত ওনারা দুইজনের বিষয়ে দেখাশোনা করতো। তো সেটা অবশ্যই লাখের কাছাকাছি চলে গিয়েছে ইতিমধ্যে। এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে যে পরিবার, আমার আম্মুর কিছু সঞ্চয় বা একটু জমি আছে, সেটা বিক্রি করে আমি, যে প্ল্যান আছে আমাদের, সেটা বিক্রি করে আমাকে দেশের বাইরে পাঠানোর একটা পরিকল্পনা তাদের আছে। হয়তো সেটা আমি পিজি থেকে ডিসচার্জ নেওয়ার পরে আমাকে খুব দ্রুত হয়তো কোনো দেশে পাঠাবে। কেন মায়ের জমি বিক্রি করে আপনার চিকিৎসা করতে হবে কেন? আপনি তো লড়েছেন এই মানুষের মুক্তির জন্য, দেশের জন্য। আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেক দায়িত্বশীল মানুষদের সাথে। জুলাই ফাউন্ডেশনও তো অনেককে সহযোগিতা। আমি জুলাই ফাউন্ডেশনে 2 দিন আগে আবেদন করেছি, কারণ জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের আহতদের পক্ষে সর্বোচ্চ 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। সেটা তো বাইরের দেশে ট্রিটমেন্টের জন্য পর্যাপ্ত নয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে পরিবার থেকে হেল্প নিতে হবে। পরিবারের হেল্প ছাড়া কখনোই কিন্তু বাইরে যাওয়া সম্ভব নয়। সে 1 লক্ষ টাকা নিয়ে তো বাইরে যাওয়া সম্ভব নয়। কেমন সহযোগিতা প্রত্যাশা করেন, বা কেমন প্রয়োজন আপনার মতো যারা আহত আছে? আমি চাই, শুধু আমি না, আমি চাই যারা বাংলাদেশি যারা আহত ভাইরা আছে, এখনও আমার পিজিতেও আমি দেখিয়েছি বিভিন্ন হসপিটালে যারা আহত ভাইরা আছে, তো তাদের আমি চাই যে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। একটা সত্য কথা যেটা, যে যারা জেলা শহরে আছে, বিশেষ করে আমি তো জেলা শহরতে উঠে যাচ্ছি, তো যারা জেলা শহরে আছে তারা কিন্তু খুব কমই সহযোগিতা পেয়েছে। যারা ঢাকাতে ছিল, বিভিন্ন ফাউন্ডেশন বলেন, বিভিন্ন প্রতিনিধি বলেন, তারা কিন্তু মোটামুটি তারা সহযোগিতা পেয়েছে, কিন্তু যারা জেলা শহরে তারা খুব কমই পেয়েছে। আমি টাকাকে বিচার করছি না, বাট যারা টাকা পেয়েছে এটা তো তারা খেয়ে ফেলতেছে না, অবশ্যই তারা তাদের ট্রিটমেন্টের কাজে লাগাচ্ছে। তাদেরকে একটা ভাইয়ের যদি পা হারিয়ে গেছে, তাকে যদি 50 লক্ষ টাকা দেয়, তার ঋণ কিন্তু আমি শোধ করতে পারবো না, কখনোই না। তো আমরা চাই রাষ্ট্র যেন আমাদের এই চিকিৎসার ব্যবস্থা করে। বাবা মা তারা কি করেন এখন, বা পরিবারের বাবা কিছু আয় উপার্জনের কি অবস্থা? বাবা টুকটাক জমি জমা আবাদ করে, জমি জমা থেকে যেটুকু আমাদের আয় হয় সেটাতে আমাদের সংসার, ছোট বোনের পড়াশোনা, এগুলো চলে। সোহাগ, আপনি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, আপনি মাস্টার্স শেষ করেছেন সদ্য, এখন নতুন একটি জীবন, কর্মজীবনে প্রবেশের স্বপ্ন ছিল আপনার, প্রস্তুতি ছিল, সেই স্বপ্ন কি আছে এখনো? আসলে পার্সোনালি যদি আমি বলি যে আমার কাছে টোটালি এখন লাইফটা হতাশাজনক মনে হয়, কারণ এই সময় আমার জবের প্রিপারেশন নেওয়ার কথা, অলরেডি আমি জবের প্রিপারেশন নিচ্ছিলাম, এবং সেই পর্যায়ে এসে আমার লাইফে এই একটা দুর্ঘটনা চলে আসে। আমি জানি না আমার জীবনটা কোথায় যাবে, কারণ আমি তো এখন জবের প্রিপারেশন নিতে পারছি না। হ্যাঁ, আমি চাইলে হয়তো পড়তে পারবো, কিন্তু আমি তো মেন্টালি ফ্রেশ থাকতে পারি না। এতগুলো বুলেট নিয়ে তো মেন্টালি কখনো একটা মানুষ ফ্রেশ থাকতে পারে না। তো আমি সহ আমার পরিবার, আমার জীবন, আমার ভবিষ্যৎ নিয়ে তারাও হতাশাগ্রস্ত। যখন একলা হয়ে যান তখন এগুলো কি মনে পড়ে? আমার বোন ও অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, যার কারণে ও আসতে পারেনি। মা অসুস্থ, বাবার কাজ নিয়ে ব্যস্ত, যার কারণে আমি একাই আছি। তো আমি যখন একা থাকি শুধু কান্নাই করি। আর আমি ছোট থেকে এরকম পরিবার থেকে বড় এসেছি, আসলে কখনো কোনো ভয়ানক কাজে যাইতাম না।
এবং ছোটোবেলাতেই সাবধানে চলাফেরা করেছি, কিন্তু দেশের একটা টান, দেশের মানুষের প্রতি একটা ভালোবাসা থেকে এই আন্দোলনে এসেছিলাম এবং এসে আজকে আমাদের এই অবস্থা। নিজেকে কিভাবে সান্ত্বনা দেন? নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে আমার রক্তের বিনিময়ে অনেক হাজার মানুষ আজকে কথা বলতে পারছে, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, এটা বলে আমি নিজেকে সান্ত্বনা দিই। নিজের ভবিষ্যৎ? নিজের ভবিষ্যৎ নিয়ে আর ভাবি না। আল্লাহ আমাদের কপালে এটা দিয়েছে, তিনি যদি আমাদের অবশ্যই একটা উত্তম প্রতিদান দিবেন পরকালে। আর নিজের ভবিষ্যৎ যদি রাষ্ট্র আমাদের ব্যবস্থা করেন, সেটা আমাদের জন্য একটা বেটার হয়। চিকিৎসা সহ যদি আমাদের কর্মসংস্থান যদি ব্যবস্থা করে, এটা আমাদের জন্য অনেকটা উপকারী হয়। অ্যাডভোকেট রুমি, শুনলেন সোহাগের মধ্যে কিন্তু অনেক ধরনের অভিমান জন্ম নিয়েছে ইতিমধ্যেই। সোহাগ 1.5 শতাধিক বুলেট নিয়ে ঘুরছেন, প্রপার ট্রিটমেন্ট পাননি, যতটুকু সহযোগিতা পাওয়ার বা তার চিকিৎসায় যে ব্যয়, সে ব্যয় বহন করার জন্য, উন্নত চিকিৎসার জন্য মায়ের শেষ সম্বল, শেষ জমিটুকু বিক্রি করার চিন্তা করছেন। এসব নিয়ে সোহাগের মধ্যে অনেক ধরনের অভিমান আছে, এক ধরনের ট্রমা আছে। এটা কাটাবার জন্য রাষ্ট্রের কেমন উদ্যোগ প্রয়োজন? তার স্যাটিসফ্যাকশনেরও তার জায়গা রয়েছে। সে এই যুদ্ধে সম্মুখভাগের একদম সমরযোদ্ধা, তো এটা সে একটা ইতিহাসের অংশ। সেখান থেকেও তার সান্ত্বনা নেওয়ার বা উজ্জীবনী শক্তি নেওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রের দায়বদ্ধতা তো রয়েছে। রাষ্ট্র এটা যে খুব বেশি আপনার ব্যয়বহুল কোনো কিছু তা কিন্তু না। রাষ্ট্র উদ্যোগ নিতে পারেন, নিচ্ছেনও, হয়তো একটু সময় লাগছে। আপনি জানেন যে রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। তাহলে রাষ্ট্র আসলে সব জায়গায় সমানভাবে ফোকাস করতে এখন সমস্যা হচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু আরেকটি কথা বলেছেন যে যারা ঢাকায় যারা আহত তাদের খোঁজ খবর বেশি দেওয়া হচ্ছে, কিন্তু গ্রাম থেকে, সোহাগের মতো যারা গ্রামে বা মফস্বল থেকে যারা আহত হয়ে এভাবে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, তাদের ব্যাপারে এক ধরনের উদাসীনতা আছে। কথাটা কি আসলে সঠিক? হতে পারে সেটা। আর আসলে রাষ্ট্রের যে সুযোগ বা সুবিধা, সেটা একদম মানে সব জায়গায় ভালোভাবে ডিসিমিনেট করতে সময়ও লাগে। আবার সবাই সেই সুযোগটা সমানভাবে নাও পেতে পারে। তবে যথাযথ যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সেটা নিশ্চিত করবেন বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে রাষ্ট্র উদ্যোগ নিতে পারে। আমাদের এখানে আহত যারা রয়েছেন অথবা নিহতদের যারা পরিবার রয়েছেন, যদি উদ্যোগ গ্রহণ করা হয়, মানুষ আবারও সেদিকে আসবে। এটার জন্য আপনি যেমন আপনার একটা কনসার্ট করা যেতে পারে তাদের ফান্ড রেজ করার জন্য, বা বিভিন্নভাবে আপনার সরকার চাইলেই আপনার করতে পারেন এবং করছেনও। আমি আশা করি যারা সোহাগের মতো যারা রয়েছেন তাদের প্রতি, আপনার যারা গ্রামে আহত হয়েছেন বা মফস্বল শহরে আহত হয়েছেন, তাদের সঠিকভাবে আপনার তথ্যগুলো নিয়ে তাদের চিকিৎসা। সোহাগের মধ্যে এক ধরনের অভিমান কিন্তু জন্ম নিয়েছে। অভিমান জন্ম নিয়েছে তার ভবিষ্যতের যে বিষয়গুলো, যেখানে আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, আপনার মুক্তিযোদ্ধা যারা পরবর্তীতে যারা জীবিত রয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু স্টাবলিশ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ভাতার সৃষ্টি করা হয়েছে, কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে। এই ধরনের যারা আপনার পঙ্গু রয়েছেন অথবা আহত রয়েছেন, তাদেরকে একটু প্রিভিলেজ দিতেই পারে। রাষ্ট্রকে সেটা নিশ্চিত করতে হবে, সে যথাযথ কাউন্সিলিং করার ব্যবস্থা করতে হবে। সে ধরনের উদ্যোগ রাষ্ট্র নেবে বলে আমি আশা করি। সোহাগ, আপনার এই সরকারের কাছে, আপনার রক্তের উপর থেকেই আমরা নতুন একটি সময় এসেছি, নতুন একটি সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার। আগামীর যে বাংলাদেশ হবে, নতুন যে বাংলাদেশ, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি। আপনার কোনো পরামর্শ আছে কিনা, কোনো প্রত্যাশা আছে কিনা এই সরকারের কাছে? আপনার মধ্যে এক ধরনের অভিমান কাজ করছে, এক ধরনের ট্রমার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। এরপরেও আপনার কোনো প্রত্যাশা বা পরামর্শ আছে কিনা? কি করা উচিত আসলে? আপনাদের জন্য কেমন উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি বারবার বলছিলেন যে শুধু আমি সোহাগ না, আপনি সবার, আহত যারা আছে সবার কথাই বলছেন যে তাদের সবার জন্য করা উচিত। আপনার আর কোনো পরামর্শ বা প্রত্যাশা আছে কিনা? জি, পরিশেষে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এ দেশ আমাদের সকলের। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বৈষম্যহীন বাংলাদেশ। আজকে আমরা যারা আহত হয়েছি, সবার একটা চাওয়া যে, আপনারা জানেন স্বৈরাচার পালিয়ে গিয়ে থেমে নেই, সে তার নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন বিভেদ দেখতে পাচ্ছি, এটা মোটেও কাম্য নয়। আমাদের সকলের একতাবদ্ধ থাকতে হবে। আমরা নতুন করে আর কোনো স্বৈরাচারকে ঠাঁই দিতে পারি না। আর বাংলাদেশের সকল আহত ভাইদের পক্ষ থেকে একটা কথাই বলবো সরকারের প্রতি, জানে এই সরকারকে আমরা কখনো দোষারোপ করতে পারি না। এই সরকার মানে আমরা মানে এই সরকার। তো সরকারের কাছে অনুরোধ করব, এটা আমার অভিযোগ না, যে সারা বাংলাদেশে যারা আহত রয়েছে, বিশেষ করে মফস্বল থেকে আমরা যারা উঠে এসেছে, আমাদের জন্য প্রপারলি ট্রিটমেন্ট করা হয়। আমরা তাদের কাছ থেকে প্রাথমিকভাবে শুধু চিকিৎসাটা চাচ্ছি।
এরপরে তারা যদি আমাদের কর্মসংস্থান বা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে, সেটা আমাদের জন্য অনেকটা উপকারী হবে, আমাদের পরিবারের জন্য সেটা না, উপকারী হবে। পুনর্বাসন তো অবশ্যই জরুরি। জি, আর পরিশেষে একটা কথাই বলবো যে সকল ষড়যন্ত্র রুখতে আমি সবাইকে আমার পাশে চাই। প্রয়োজনে আমরা আবার মাঠে নামবো। আমরা রক্ত দিতে শিখেছি, আমরা শিখেছি কিভাবে একটা স্বৈরাচারকে বিদায় করতে হয়, সেটা আমরা জানি, ফ্যাসিবাদকে রুখে দিতে হয় সেটা আমরা জানি, এবং তো কিভাবে প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে হয়। কিভাবে ঐক্যবদ্ধ হয় সবকিছু আমরা জানি। তো প্রয়োজনে আমরা আবার মাঠে নামতে প্রস্তুত। জি, ধন্যবাদ সোহাগ। অ্যাডভোকেট রুমি, আমরা অনুষ্ঠান শেষ করব। সোহাগের পরামর্শ এবং প্রত্যাশা হচ্ছে আর কোনো ফ্যাসিবাদ যাতে জন্ম নিতে না পারে এবং কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় তা এ জাতি শিখে গেছে। আপনার কোনো পরামর্শ বা প্রত্যাশা আছে কিনা? আমরা কিন্তু ফোকাস সবচেয়ে বেশি করি পুলিশ বাহিনীর উপর। এই আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়েছে, এখানে আরও অনেক বাহিনী ছিল, বিশেষ করে বিজিবি ছিল, বিশেষ করে আপনার আনসার ছিল, আর অন্যান্য বাহিনী ছিল। এই বাহিনীগুলো রিফর্ম করা উচিত। আপনি জানেন ফ্যাসিস্ট আমলে কেউ কিন্তু তাদের এই নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি। আপনি আইনজীবী বলেন, চিকিৎসক বলেন, সাংবাদিক বলেন, ইভেন দো আপনার সেনা সদস্যকেও আপনি জানেন এই যে মেজর সিনহা হত্যাকাণ্ড হয়েছে, মানে কতটুক আপনার কোন লেভেলে গেলে তাদের এতটুক আপনার সাহস আসে বা এরকম হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার অতি উৎসাহী যে সদস্যরা রয়েছে, যে বাহিনীর হোক, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং যারা আপনি নিজে একজন বিচারক, আইনাঙ্গনেরও অনেকে আছে। হ্যাঁ, বিচারকরাও রয়েছে। যেমন আমি আপনাকে যারা আইনি পদ্ধতিতে এই ফ্যাসিস্টকে বৈধতা করেছে, শুধুমাত্র সুযোগ সুবিধা, নিপীড়ন নির্যাতনকে বৈধতা দিয়েছে। অনেক বিচারক রয়েছেন শুধুমাত্র ঢাকায় থাকার জন্য, অথবা সুযোগ সুবিধা পাওয়ার জন্য, অথবা প্রমোশন পাওয়ার জন্য। যেমন আপনি জানেন 18 সালের নির্বাচনের আগে কিছু গায়েবী মামলা করা হয়েছে, সেগুলাতে আপনার কোনো সাক্ষী নেই, কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেখানে আপনার চার্জশিট দেওয়া হয়েছে, চার্জ গঠন হয়েছে। সাধারণত অভিযোগ গঠন হওয়ার পরে নর্মাল প্রসিজিউরেও আপনার একটা মামলা শেষ হতে 2 থেকে 3 বছর লাগে। তারা 4 দিনে, 3 দিনে, 2 দিনে, 5 দিনে সে মামলা শেষ করে সাজা দিয়ে দিয়েছে। এবং মধ্যরাত পর্যন্ত সাক্ষী 9টা 8টা পর্যন্ত আমরা করেছি। আপনার শত এক দিন শত মানুষকে আপনার গ্রেপ্তার করে নিয়ে আসছে। তাদেরকে যে প্রাথমিক আইনি সেবা দিব সে সময়টুকু তো আমরা পাচ্ছিলাম না। ইভেন দো কাউকে দেখা গেল যে দেখেন কাউকে উত্তরা থেকে গ্রেপ্তার করলো, কিন্তু তাকে দেওয়া হচ্ছে যাত্রাবাড়ির থানার মামলায়। এখন তার পরিবার এসে আমাদের বলছে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে আমি উত্তরার আশেপাশে যে থানাগুলো আছে সেগুলোতে দেবো, কিন্তু খুঁজেও আমরা কিন্তু তখন পাই না। দেখা গেল যে তার 2-3 দিন পরে খবর আসছে যে তাকে আসলে যাত্রাবাড়ির একটা থানায় মামলা দিয়েছে। এই ধরনের অপরাধ করেছে তারা। যেমন তারা যে প্রাথমিক আপনার আইনি সেবা পাবে সেটাও আপনার পায়নি। অনেক সাংবাদিককে করেছে, আপনি নিজেও নিপীড়িত। 5 তারিখের পরেই তো অনেকে ট্রান্সফার হয়েছে, এবং তারা অনেকে বলছে যে আমরা আসলে করার কিছু ছিল না চাকরির জন্য। চাকরি যদি আদেশ দিয়েছেন, বাধ্য নয় আইন অনুযায়ী, তো সেটা বাধ্যই নয়, আর হলো আপনার নৈতিকতার দিক থেকেও বাধ্য নয়। এখন আপনি বিচারক, আপনি যদি আপনার নিজের এটাকে শুধু চাকরি মনে করেন তাহলে তো আর ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন না। আপনার যদি এই ধরনের হয় যে মানে জীবিকার জন্য আপনি আরেকজনকে অবৈধভাবে সাজা দিয়ে দিচ্ছেন, আপনি তো এটা নৈতিকভাবেও করতে পারেন না, আইনগতভাবেও করতে পারেন না, ধর্মীয় বিশ্বাসের দিক থেকেও করতে পারেন না। সুতরাং সকলেরই আপনার এই ধরনের যারা রয়েছেন তাদেরকে আপনার চিহ্নিত করা উচিত, বিচারের আওতায় আনা উচিত, এবং বাহিনীগুলোকে রিফর্ম করা উচিত, এবং ভবিষ্যতে এই ধরনের অতি উৎসাহী যারা রয়েছে বিভিন্ন সেক্টরে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে এগুলো থেকে নিবৃত্ত করা উচিত, এবং কাউন্সিলিং করা উচিত, এবং বাহিনীগুলোর ভাবমূর্তি যাতে আপনার পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই কারণে কাজ করা উচিত। ধন্যবাদ অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমি। ধন্যবাদ মুশফিকুর রহমান সোহাগ। আপনাদের দুজনকেই। শেখ হাসিনা একালের একজন পুরনো স্বৈরাচার, যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতায় টিকে থাকতে খুন-গুম তার কাছে ছিল মামুলি ব্যাপার, যার অসংখ্য প্রমাণ তিনি রেখে গেছেন বিগত দিনগুলোতে। দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী মুশফিকুর রহমান সোহাগ হাসিনার আর এক শিকার। 24-এর গণ আন্দোলনে হাসিনার ফ্যাসিস্ট পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে তাকে পঙ্গু করে দিয়েছে। ফিকে হয়ে যেতে বসেছে তার স্বপ্ন। অসংখ্য গুলিতে ঝাঁঝরা শরীর নিয়ে এখন তার জীবন কাটছে হাসপাতালের বিছানায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironerstriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।